গোধূলি বেলায় পোস্ত গ্রামের পথ ধরে হেঁটে চলেছি, প্রায় আধ ঘন্টা ধরে। বহুদিন পর আবার কোনো গ্রামের মাটিতে পা রাখলাম। যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তা আমার অফিস কর্মী উমাপতির। আজ ওর জ্যাঠামশায়ের শ্রাদ্ধ। শুনেছি উমাপতিরা নাকি এককালে জমিদার ছিল। অফিসে ওর হাবভাব চালচলন দেখে কখনোই তা মনে হয়নি। যদিও খানিক পরে এসে দাঁড়ালাম একটা মস্ত গেটের সামনে। আরে বাস, এটাই উমাপতিদের বাড়ি নাকি? আরে সদরে তালা লাগানো কেন? কি ব্যাপার? ওর জ্যাঠামশের কাজ কি তবে অন্য কোথাও হচ্ছে নাকি? এদিক ওদিক দেখতে দেখতে খেয়াল পড়লো কেউ যেন আমায় ডাকছে। গুঞ্জন, গুঞ্জন! পিছন ফিরে দেখি উমাপতি দাঁড়িয়ে আছে। এসো এসো, এদিকে এসো। কোথায় ছিলে? কতক্ষণ ধরে খুঁজছি। এই কাজে একটু ব্যস্ত ছিলাম। চলো। ওদিকে কেন? এ বাড়িতে তোমরা থাকো না? দরজায় দেখলাম তালা ঝুলছে। না গো, এই বাড়িতে আর থাকি না। কিছুটা এগিয়ে আমাদের ঘর, চলো। এটা কি তাহলে তোমাদের জায়গা নয়? হ্যাঁ, তবে এখানে যাতায়াত হয় না, অনেক দিন থেকেই বন্ধ। বন্ধ কেন? উফ গুঞ্জন, তোমার এই প্রশ্নবাণের সামনে আমি ভীষ্ম হয়ে যাব। থামো দেখি, ওসব কথা পরে হবে। এত দূর থেকে এসেছো, হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করো, দুদণ্ড বিশ্রাম নাও, তারপর সব কথা হবে। উমাপতি উঠোনে করে রাখা সাদা প্যান্ডেলের মধ্যে আমায় নিয়ে গেল। দেখলাম এখানেই শ্রাদ্ধের কাজ হয়েছে। টেবিলে রাখা ছবি দেখিয়ে উমাপতি বললে, গুঞ্জন, ইনি হলেন আমার জ্যাঠামশাই শ্রী গোলক বিহারী প্রামাণিক। মানুষটা অকালে চলে গেলেন। হঠাৎ কি যে হলো, সেদিন রাত্রে স্ট্রোক হলো, কোনো সময় দিলেন না। কি আর করবে বলো, জীবন যে বড়ই অনিশ্চিত। ব্যাগ হাতরে একখানা মালা আর একটা মিষ্টির প্যাকেট বের করে উমাপতির হাতে দিলাম। এ নাও উমাপতি, মালাখানা পরিয়ে দাও। হ্যাঁ চলো, তোমাকে কলপাটটা দেখিয়ে দিই। হাত মুখ ধুয়ে খেতে বসে যাবে, কিন্তু অনেক বেলা হলো, ওদিকে ভিড় হলে আর জায়গা পাবে না। খাওয়া দাওয়ার শেষে প্যান্ডেল থেকে বের হতেই উমাপতিকে দেখলাম। কি হে, খাবার দাবার সব ঠিক ছিল তো? ঠিক ছিল মানে? দারুণ সুস্বাদু ছিল। যাক, শুনে ভালো লাগলো যে তোমার ভালো লেগেছে। বেশ উমাপতি, এবার তবে আমি রওনা দিই। এখন বেরোলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো। বলো কি ভায়া, যাবে মানে? আজ তোমার কোথাও যাওয়াটা হচ্ছে না? এই না না উমাপতি, আমার রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে। আহা গুঞ্জন, আজ তোমাকে থাকতেই হবে। উমাপতি রীতিমতো আমায় নিয়ে টানাটানি শুরু করলো। অফিসেও আমার সিনিয়র, অগত্যা কি আর করা যায়, রাজি হয়ে গেলাম। সন্ধ্যা, সন্ধ্যা, এদিকে এসো। হ্যাঁ গো, বলো। এ হচ্ছে গুঞ্জন, আমাদের অফিসে হিসাব নিকাশের দপ্তরে আছে। নমস্কার নমস্কার দাদা। নমস্কার নমস্কার। আপনি এখানেই থাকুন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি না এখন একটু যাচ্ছি। হ্যাঁ, আসলে বুঝতেই তো পারছেন, কাজের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে যান বৌদি, কোনো কিছু দরকার পড়লে আমি নিশ্চয়ই জানাবো। বসো গুঞ্জন, যা দরকার হবে বলবে, একদম নিজের বাড়ি মনে করে রেস্ট নাও। আরে ঠিক আছে উমাপতি, তুমি আমায় নিয়ে এত ভেবো না তো, আমি বেশ আছি। তুমি যাও নিশ্চিন্তে। অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া এক চালার বাড়ি। ছোট্ট একটা ঘরে আমার থাকবার ব্যবস্থা হলো। ঘরে একখানা খাট, আলমারি আর ড্রেসিং টেবিল ছাড়া বিশেষ কোনো আসবাব দেখতে পেলাম না। একটা কথা আমায় ভাবালো, এত বড় একটা পেল্লায় বাড়ি থাকতে এভাবে কেন ওরা সবাই মিলে থাকে? সারাদিনের ক্লান্তিতে আমার চোখের পাতা আর খুলে রাখতে পারলাম না। কি সব কানা ঘুষে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলতেই সামনে দেখলাম উমাপতি দাঁড়িয়ে। আহা, উঠলে কেন? বেশ তো ঘুমোচ্ছিলে। না গো, ওই চোখটা একটু লেগে গিয়েছিল। তুমি বসো না। বসবো পরে, আগে তোমার চায়ের বন্দোবস্ত করি, দাঁড়াও। সন্ধ্যা, সন্ধ্যা,
এই গুঞ্জনের চায়ের বন্দোবস্ত করো। হ্যাঁ যাই, আমি হাতের কাজগুলো সেরেই যাচ্ছি। আচ্ছা উমাপতি, কিছু যদি মনে না করো তোমায় একটা কথা জিজ্ঞেস করি। আরে এত দ্বিধা কিসের? হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে বলো। এমন একটা বিরাট বাড়ি থাকতে তোমাদের সবাই মিলে এভাবে থাকার কারণ কি? দেখো গুঞ্জন, তোমাকে আর কি বলি, ওই বাড়ি আমাদের প্রপিতামহ করেছিলেন। সময়ের সাথে সাথে ওই জমি জায়গা সবই ভাগবাটোয়ারা হয়ে যায়। তারপর কোনো এক অজ্ঞাত কারণে শুনেছি ওই বাড়ি বসবাসের অযোগ্য হয়ে যায়। গ্রামে রটে গেছে এ বাড়িতে নাকি অতৃপ্ত আত্মারা থাকে। আত্মা? ওসব আবার হয় নাকি? বাদ দাও। আচ্ছা উমাপতি, আমি একটু বাথরুমে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও না। ঘর থেকে বেরিয়ে সোজা হেঁটে বাম দিকে, আর টর্চটা নিয়ে যেও কিন্তু। আচ্ছা বেশ, দাও। বাথরুম থেকে বেরিয়েই হাতে থাকা টর্চের আলো চারপাশে ফেলতেই নজরে এলো সেই বিরাট বাড়ির পিছন দিকের খানিক অংশ। কাদা জল মেশা ছোট ঘাসে বেষ্টিত পথ ধরে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। গাঢ় অন্ধকারের মধ্যে দানবের মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। টর্চের জোরালো আলোতে নজরে এলো বাড়ির বিভিন্ন খাঁজে বিস্তৃত থাকা শ্যাওলার পুরো আস্তরণগুলো। ফিরে আসতে যাব, এক পলকে নজর গিয়ে পড়ল ভাঙা জানলাটার উপর। নামি জানলা, দৈর্ঘ্য প্রস্থে যেন দরজাকেও টক্কর দেয়। ভিতরে আলো ফেলতেই একরাশ ধোঁয়া ছাড়া চোখে কিছু দেখতে পেলাম না। তবে মনে হলো এই ঘরে যেন কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে। গুঞ্জন, গুঞ্জন! চমকে উঠলাম। এই রে, উমাপতি ডাকছে। হ্যাঁ বলো। কোনো সমস্যা হলো নাকি আবার? আমি যাব? কোনো সমস্যা হয়নি, আমি ফিট অ্যান্ড ফাইন আছি। তবে এত দেরি কেন? চা যে শরবত হয়ে গেল। এই তো যাই। ঘরে প্রবেশ করতেই উমাপতি হাঁপ ছাড়ল। কি ব্যাপার গুঞ্জন, এত দেরি হলো কেন তোমার? ও কিছু নয়, অন্ধকার ছিল তো তাই আসতে একটু দেরি হলো। হঠাৎই বাইরে কোলাহলের শব্দ পেলাম। চমকে দরজার দিকে তাকাতেই দেখলাম সন্ধ্যা আর তার সাথে একটি বিধবা মহিলা একটি ছেলেকে মারধর করতে করতে এগিয়ে নিয়ে আসছে। আর নেশা করবি, অসভ্য ছেলে! বড় বার বেড়েছে তোর। আজ তোর একদিন কি আমার একদিন নেশা করা। হ্যাঁ, আজ তোর বাবা থাকলে এদিন আমায় দেখতে হতো না। সবই আমার কপাল, সব আমার কপাল। তুই কেন নেশা করেছিস বাবা দিনু? তোর মায়ের কথাটা একটু তুই ভাববি না? আমি নেশা করিনি গো জেঠি, এই তুমি অন্তত বিশ্বাস করো। তাহলে অন্ধকারের মধ্যে ওখানে কি করছিলি? আহা, ওকে মারছো কেন? কি হয়েছে? সাধে কি মারি বর্দা এখন আবার নেশা ভান করা শিখেছে। আমি নেশা করিনি জেঠু, আমি নেশা করিনি। আমি জানি না গো কি করে গেলাম ওখানে, আমি তো ঘুমোচ্ছিলাম ঘরে। আচ্ছা আচ্ছা, ওকে আর মেরো না। সন্ধ্যা, তুমি ওকে ঘরে নিয়ে যাও। যা বাবা যা, এমন করিস না তোরা মাঝে মাঝে। আজকের দিনে আবার এসব অশান্তি। কি ব্যাপার উমাপতি, ও কে? দিনু আমার খুড়তুতো ভাই শ্যামাপতির ছেলে। ভাই আমার অকালেই চলে গেল জানো। দিনু ওরই সন্তান। জানোই তো, সন্ধ্যা আর আমি নিঃসন্তান। দিনুই আমাদের ছোট্ট প্রদীপের শিখা। তবে তোমার বাবারা 3 ভাই? হ্যাঁ, আমার বাবা গোকুল বিহারী আর কাকা গগন বিহারী অনেক আগেই মারা গেছেন, আর এখন জ্যাঠামশাইও চলে গেলেন। বাড়িটা অভিভাবকহীন হয়ে গেল জানো। আচ্ছা, আমি ওদিকটা একটু দেখে আসি বরং। হ্যাঁ হ্যাঁ যাও। তাহলে বোধহয় ওই বাড়ির কাছে দিনুই ছিল, আমি অযথাই ভুলভাল ভাবছিলাম। রাতের খাওয়া শেষ করে গভীর রাতে একটু পায়চারি করছিলাম। আবারও নজর পড়ল ওই বাড়িটার উপর। ওই বাড়িটা যেন আমায় কি এক অমোঘ আকর্ষণে টানছে। বিলম্ব না করে এগিয়ে গেলাম বাড়িটার সেই ভাঙা জানলাটার দিকে। জানলা থেকে আমার দূরত্ব হাতখানেক হবে। ঘরে ফিরে যাওয়ার উপক্রম করছিলাম, পিছন ঘুরে মাটির দিকে তাকাতেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। সাপ এলো কোত্থেকে? কি করি এখন? এত রাতে কাউকে ডাকবই বা কি করে?
পিছু হাঁটতে হাঁটতে জানলাটায় হঠাৎ ধাক্কা লাগলো। কোনো উপায় না দেখে প্রাণ বাঁচাতে জানলা দিয়ে খুব কষ্ট করে ঢুকে পড়লাম সেই ঘরের ভিতর। ভোরের আলো ফোটার অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকা ছাড়া অন্য কোনো উপায় তো দেখলাম না। হঠাৎই আলোর এক বলিরেখা দেখতে পেলাম। কৌতূহল নিয়ে আলোর উৎস খুঁজতে ঘর পেরিয়ে অন্দরে প্রবেশ করতেই যা দেখলাম তার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। উমাপতি টেবিলের সামনে বসে খসখস করে কি সব লিখে চলেছে। ওকে ডাকতে যাব, দেখলাম উমাপতি অদৃশ্য হয়ে গেল হঠাৎ। দৌড়ে জানলার সামনে গিয়ে তাকাতেই দেখলাম একটা অদ্ভুত ব্যাপার। দূর থেকে দেখতে পেলাম একটা ধোঁয়ার কুণ্ডলি অ্যাসবেস্টাস অবধি পৌঁছে কোথায় যেন মিলিয়ে গেল। এসব কি অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। জানলার পাশে রাখা টেবিলের ওপর একগুচ্ছ কাগজপত্র দেখলাম। ভালোভাবে দেখতেই বুঝলাম এটা একটা দলিল, বহু পুরনো। নিচে একটা টানা হাতের সিগনেচার, গগন বিহারী প্রামাণিক লেখা। গগন বিহারী কার নাম? ও, উমাপতির কাকা। মানে চমকে উঠলাম। দরজার দিকে তাকাতেই দেখলাম একটা ছেলে ঘরের দিকে আসছে। আরে ও তো দিনু। আমি এগিয়ে দরজার কাছে গেলাম। কেমন যেন অস্বাভাবিক দেখাচ্ছে ওকে। শূন্য দৃষ্টিতে নির্বিকার চিত্তে কেমন যেন হেঁটে চলেছে। দিনু, দিনু কোথায় যাচ্ছ দিনু? এই যে আমি। আমার ডাক যেন ওর কান অবধি কিছুতেই পৌঁছলো না। পাশের ঘরে ঢুকতেই সজোরে দরজাটা বন্ধ হয়ে গেল। পর মুহূর্তে ঘরের ভিতর থেকে প্রচন্ড দরজা ধাক্কানোর শব্দ আর সেই অদ্ভুত চিৎকার। খুলে দাও, খুলে দাও না, এই মোর্দা, এই মেজদা, এই বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি সব দিয়ে দেবো। আমায় এখান থেকে বের করো, বের করো। ওই বেদনা জড়ানো স্বর আমার হৃদয়কে কাঁপিয়ে দিল। এক ধাক্কায় খুলে দিলাম দরজাটা। দরজা খুলতেই দেখলাম জীর্ণ শীর্ণ একটা দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে, পায়ে শিকল বাঁধা, চারপাশ চূড়ান্ত রকমের অপরিষ্কার। ওষুধের শিশি, ইঞ্জেকশন, ফাইল। এক মুহূর্তের জন্য মনে হলো ওটা দিনু। দিনু, দিনু! ছুটে গিয়ে ওকে তুলতে গেলাম। কাঁধ ফেরাতেই দেখলাম ওটা দিনু নয়, উমাপতি। উমাপতি, উমাপতি কি হয়েছে তোমার? চোখ খোলো উমাপতি। উমাপতির বন্ধ দু চোখ খুলে গেল। সেই ভয়ানক অক্ষিকোটর আমি জীবনেও ভুলবো না। ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ফিরে আসতে গিয়ে খেয়াল হলো আমি যেন চলার শক্তি হারিয়েছি। এসব কি হচ্ছে আমার সাথে? উমাপতি, উমাপতি কি করছো এসব? ভয়ানক শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো। উমাপতির মধ্যে আমি মাঝে মাঝে দিনুকেও দেখতে পাচ্ছি। ও ঈশ্বর, কি হচ্ছে আমার সাথে? এটা তোদের চাই, তাই না? এসব কি উমাপতি? এসব কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। উমাপতি আমায় ঘিরে পাগলের মতো ঘুরতে শুরু করলো। বেমান, বেমান, তোরা বেমান, সব কটা বেমান। আমাকে তোরা সবাই মিলে মেরেছিস, ওষুধ খাইয়ে পাগল বানিয়ে দিনের পর দিন আমার শিকলে বেঁধে রেখেছিস। আমি তো বাঁচতে চেয়েছিলাম, হ্যাঁ বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোরা পাপিষ্ঠের দল, তোদের কোনো ক্ষমা নেই। আমাকে মেরে খুন করে দিয়েছিস, আর আমার শ্যামাকেও ভুল বুঝিয়েছিস তোরাই। বাবুদি আমার গলা টিপে ধরলো। বাবুদি আমায় ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও। হঠাৎই মুখে টর্চের আলো এসে পড়লো সেই ভাঙা জানলা দিয়ে। কে কে ওখানে? আমি এক ধাক্কায় ওই ভয়ঙ্কর শরীরটাকে ঠেলে সরিয়ে এক ছুটে জানলা দিয়ে বেরিয়ে গেলাম। উমাপতি সামনে দাঁড়িয়ে। উমাপতি, উমাপতি তুমি তুমি তাহলে ওখানে? ওকে কি হচ্ছে? গুঞ্জন, তুমি এখানে কি করছো? কেন এসেছো এখানে? তুমি ওকে বলো, এই বাড়িতে এসব কি চলছে? আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। আমি তোমাকে পরে সব বলবো। দেখো না, দিনুকে খুঁজে পাচ্ছি না।
ছেলেটা রাত্রিবেলা কোথায় যে চলে গেছে। দিনু এ বাড়িতেই আছে, এ বাড়িতেই আছে। কি বলছো? কই দেখি। উমাপতি হন্তদন্ত হয়ে এগিয়ে গেল। কাল রাতের সব ঘটনা উমাপতিকে বললাম। সব শুনেও খানিক স্তম্ভিত হয়ে রইল। তুমি আমাকে ক্ষমা করো গুঞ্জন। আমি না তোমায় কাল রাতে থাকতে বলতাম, আর না তোমার জীবন এমন ভয়ানক সংকটে পড়তো। তবে আমরা সবাই তোমার কাছে খুব কৃতজ্ঞ জানো। তুমি না থাকলে আমরা দিনুর খোঁজ কখনোই পেতাম না। আহ, এসব আবার কি হচ্ছে উমাপতি? তুমি এবার আমায় প্লিজ বলবে যে আসল ঘটনাটা কি? একটু অপেক্ষা করো, একটা ছবি তোমাকে দেখাই। উমাপতি একটা অ্যালবাম খুলল। সেখানে একটা ছবি দেখিয়ে বলল, এই দেখো গুঞ্জন, আমার জ্যাঠামশাই গোলক বিহারী, বাবা গোকুল বিহারী, আর ইনি কাকামশাই গগন বিহারী প্রামাণিক। আমার খুব একটা মনে নেই, সবই শোনা গল্প। আমি যখন খুব ছোট তখন আমার দাদু কাকামশাইকে ওই বাড়িটা লিখে দেন। দাদু কাকাকে খুবই ভালোবাসতেন। বাবা আর জ্যাঠা সেটাকে মেনে নিতে পারেন না। এ নিয়ে নানা অশান্তি নাকি লেগেই থাকতো বাড়িতে। হঠাৎই কাকামশাই মারা যান। শুনেছি উনি মানসিক রোগে ভুগেছিলেন অনেক দিন। তার কিছু বছরের মধ্যেই এক এক করে আমার বাবা, মা, জেঠি সবাই। জ্যাঠামশাই তখন ওই বাড়ি ছেড়ে এখানে ঘর বানান। তখন থেকেই ও বাড়ি বন্ধ। পরবর্তীকালে আমরা অনেকবারই ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার ওসবে কোনোদিনই কোনো ইন্টারেস্ট ছিল না। তার মানে যা বুঝতে পারলাম, গগন বিহারীর মানসিক রোগের কারণ ছিল অন্য। সম্পত্তির জন্য ওনাকে বাড়ির সকলে মিলে অত্যাচার করত দিনের পর দিন। তারপরে ওনার মৃত্যু, আর একের পর এক এই বাড়ির ওপর ঘটে যাওয়া অঘটন। এখন পুরো বিষয়টা আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট। তার মানে গগন বিহারীর আত্মা এখন তার নাতি দিনুকে ওই বাড়ি দিয়ে মুক্তি পেতে চান। আসি উমাপতি, আবার অফিসে দেখা হবে। হ্যাঁ, সাবধানে যেও। বেলা বেড়েছে। সবাইকে বিদায় জানিয়ে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের ভয়াবহতা সূর্যের প্রখর রৌদ্রে ফিকে পড়ে গেছে। সত্যি, এমন প্রখর রৌদ্র যে কত মহত্ব রাখে, এমন রাত না কাটালে বুঝতাম না।